অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা আপদকালীন বা বিপদকালীন বা এমার্জেন্সি হরমোন কেন বলা হয়? না, প্রাণীরা সাধারণত বিপদকালে তাদের দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই অ্যাড্রেনালিন কী করে? সাহায্য করে। আর সেই কারণে আমরা অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা আপদকালীন বা বিপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলে থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা আবারও ফিরে এসেছি আমাদের জীবনবিজ্ঞান ক্লাসে। আমরা প্রথম দিন ক্লাস 1 জীবনবিজ্ঞানের যেটা ছিল, সেখানে জীবনবিজ্ঞানের অর্থাৎ মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় শুরু করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা প্রথম ক্লাসে যেটি ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেই অধ্যায়ের প্রথম অংশটুকু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন উদ্ভিদ চলন সম্পর্কে। সেখানে উদ্ভিদ চলনের 3 প্রকারের যে ভাগ, ট্যাকটিক, ন্যাস্টিক এবং ট্রপিক সম্পর্কে আমরা জেনেছিলাম। সেখানে আমরা উদ্ভিদের যে হরমোন অর্থাৎ ফাইটো হরমোনগুলো সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন সম্পর্কে। তো আজকে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, ক্লাস 2 মাধ্যমিক জীবনবিজ্ঞান ক্লাস 2, যেখানে আজকের আমাদের আলোচনা প্রাণীদের সাড়া প্রদান এর রাসায়নিক সমন্বয়ক, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলবো প্রাণী হরমোন। তো আজকের ক্লাস আমাদের প্রাণী হরমোন। চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো আমরা প্রথমেই জেনে নেব আরও একবার হরমোন কাকে বলে। যে সমস্ত জৈব অনুঘটকগুলো প্রাণীদের ক্ষেত্রে কেবলমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে কি করে? তারা রক্তর মাধ্যমে বাহিত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় আমাদের কোষে প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন বিপাকীয় কার্যগুলো নিয়ন্ত্রণ করে, কিন্তু ক্রিয়া শেষে এরা ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের আমরা হরমোন বলি। ক্লিয়ার? আরও একবার বিশেষ কয়েকটি জায়গা হরমোনের সংজ্ঞা তোমাদের মনে করিয়ে দিই। এগুলো জৈব অনুঘটক, এগুলো উৎসস্থল থেকে সাধারণত দূরবর্তী স্থানে ক্রিয়া করে, এগুলো ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, আর এরা আমাদের বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে। তাহলে বোঝা গেল হরমোন কাকে বলে। যাই হোক, এবারে আমরা সোজা চলে আসব হরমোনের কয়েকটি বৈশিষ্ট্যে। হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের যে সকল বৈশিষ্ট্যগুলো দেখা যায়, তার মধ্যে প্রথমেই আমরা বলবো যে এগুলো সবগুলোই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, বা যেগুলোকে আমরা অনাল গ্রন্থি বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি বলে কাকে? না, যে সমস্ত গ্রন্থির ক্ষরণ মানে খরিত রসগুলো সরাসরি রক্তে মিশে যায় কোনো নালিকার মাধ্যম ছাড়াই, তাদের আমরা অনাল গ্রন্থি বলি। তো আমাদের দেহে এরকম অনাল গ্রন্থি বেশ অনেকগুলোই আছে, যেখান থেকে বিভিন্ন হরমোনগুলো খরিত হয়। সেই আলোচনায় আমি পরে আসব। আপাতত হরমোনের বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট, হরমোন অনাল গ্রন্থি থেকে খরিত হয়। নাম্বার 2, হরমোনের বৈশিষ্ট্যের যে 2 নম্বর পয়েন্ট, সেটি হলো যে এগুলো সাধারণত প্রোটিনধর্মী হয়, অ্যামাইনো অ্যাসিড ধর্মী হয় এবং কখনো কখনো এগুলো স্টেরয়েড ধর্মীয় হতে পারে। এখন প্রশ্ন হতে পারে, প্রোটিনধর্মী প্রাণী হরমোন কোনগুলো? তার উত্তর, প্রোটিনধর্মী হচ্ছে STH, এমন একটি প্রাণী হরমোন যেগুলো প্রোটিনধর্মী, অর্থাৎ সোমাটোট্রফিক হরমোন। তারপরে কি বললাম? প্রোটিনধর্মী, অ্যামাইনো অ্যাসিড ধর্মী। অ্যামাইনো অ্যাসিড ধর্মী প্রাণী হরমোন কোনগুলো? অ্যামাইনো অ্যাসিড ধর্মী প্রাণী হরমোন হলো যেমন আমাদের অ্যাড্রেনালিন আছে, যেমন থাইরক্সিন আছে, যেগুলো আমরা পরবর্তীকালে তাদের উৎস, কাজ, সেগুলো সম্পর্কে ডিটেলসে তোমাদের জানাবো। আর কি বলেছিলাম? না, প্রাণী হরমোন স্টেরয়েড ধর্মীয় হতে পারে। সেই স্টেরয়েড ধর্মী প্রাণী হরমোন কোনগুলো? না, স্টেরয়েড ধর্মী প্রাণী হরমোন হচ্ছে যেমন তোমার আছে বিভিন্ন জনন হরমোনগুলো। জনন হরমোন আমাদের বিশেষ করে প্রাণীদেহের যে 3 রকমের জনন হরমোন আমরা পড়ব কিছুক্ষণের মধ্যেই। যেমন স্ত্রীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন পড়ব, আমরা প্রোজেস্টেরন পড়ব, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন পড়ব। সেগুলো সবই কিন্তু আমাদের স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে প্রাণী হরমোনের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি পেলাম? না, প্রাণী হরমোনগুলো কখনো কখনো প্রোটিন ধর্মী হতে পারে, কখনো অ্যামাইনো অ্যাসিড ধর্মী হতে পারে, আবার কখনো সেগুলো স্টেরয়েড ধর্মী হতে পারে, যেগুলো জনন হরমোন।
নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি প্রাণী হরমোনের বৈশিষ্ট্যে? না 3 নম্বর হচ্ছে সমস্ত প্রাণী হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে উৎপত্তি স্থল থেকে কিন্তু দূরবর্তী অঞ্চলে তারা কাজ করে, এবং আমরা জানি হরমোনের একটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো ক্রিয়ার পরে কিন্তু প্রতিটি হরমোন ধ্বংস হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তাহলে যেটা 3 নম্বর পয়েন্ট সেটা আরও একবার বলি আমি, হরমোন উৎস, যেখানে উৎস হয় হরমোনের তৈরি হয় সেখানে কাজ না করে তারা দূরে কোথাও বাহিত হয়, সেখানে কাজ করে এবং সেখানেই ধ্বংসপ্রাপ্ত হয়। 4 নম্বর পয়েন্ট যেটা আমরা বলবো হরমোনের বৈশিষ্ট্য সেটা হলো এরা সাধারণত রক্তের মাধ্যমে বাহিত হয়ে প্রতিটি সজীব কোষে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে, এবং কোষের মধ্যে যখন প্রাণী হরমোনগুলো ঢুকে যায় তখন সেখানে প্রাণীদের বিভিন্ন বিপাকীয় কার্যগুলো তারা নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট যেটা আমরা বলবো হরমোনের, আর এই 5 নম্বর বৈশিষ্ট্যটা কি না, হরমোনকে বলা হয় দ্বৈত নিয়ন্ত্রক অর্থাৎ ডুয়াল কন্ট্রোলার। কেন এমন বলা হয় না, কিছু কিছু ক্ষেত্রে কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন যখন অপর একটি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে তখন তাকে আমরা বলি দ্বৈত নিয়ন্ত্রক। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক, যেমন পিটুইটারির অগ্রভাগ থেকে যখন TSH নির্গত হয়, TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখন এই TSH কি করে না, সে আবার আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডগুলো আছে সেই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণ ঘটায়। হরমোনের এই ধরনের নিয়ন্ত্রণকে আমরা বলবো দ্বৈত নিয়ন্ত্রক। তাহলে হরমোনের 5ম তথা শেষ বৈশিষ্ট্যটি কী ছিল না, হরমোনকে ডুয়াল কন্ট্রোলার বলা হয়। চলো এবারে আমরা দেখে নিই উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের কি কি পার্থক্য আছে। এক ঝলক দেখে নিই আমরা উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য যদি করতে বলা হয় তাহলে বেশ কিছু পার্থক্য আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে আমি যদি লিখি উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন, তো দেখো উদ্ভিদ হরমোনগুলো কোথা থেকে ক্ষরিত হয় না, উদ্ভিদ হরমোনগুলো বিভিন্ন তরুণ কোষ যেগুলোকে আমরা বলি ভাজক কলা থেকে সৃষ্ট তরুণ কোষ থেকে উদ্ভিদ হরমোনগুলো পাই। আর প্রাণী হরমোন কোথা থেকে পাই না, প্রাণী হরমোন ক্ষরিত হয় বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে। নাম্বার 2, উদ্ভিদ মানে যে উদ্ভিদ ফাইটো হরমোন সেগুলো কিন্তু বেশিরভাগই জৈব অম্ল বা প্রোটিন প্রকৃতির, আর যেগুলো প্রাণী হরমোন সেগুলো একটু আগে আমি বলেছিলাম প্রোটিন ধর্মী, অ্যামাইনো অ্যাসিড ধর্মী বা স্টেরয়েড ধর্মী হতে পারে। এছাড়াও আমরা আরও একটি পার্থক্য উদ্ভিদ এবং প্রাণী হরমোনের করতে পারি, সেটা হলো উদ্ভিদ হরমোনের কিন্তু ওদের ব্যবহারিক প্রয়োগ ব্যাপক। আমরা গত ক্লাসে যে ফাইটো হরমোন নিয়ে তাদের কাজ নিয়ে পড়েছিলাম সেখানে দেখেছিলাম সেখানে পার্থেনোকার্পি, সেখানে চা গাছে পাতা তোলার পরে অক্সিন স্প্রে করা, সেখানে আগাছানাশক, অর্থাৎ উদ্ভিদ হরমোনের ব্যাপক প্রয়োগ আছে, কিন্তু প্রাণী হরমোনের প্রয়োগ খুব কম বললেই চলে। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের মানবদেহে কোন কোন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে এবং সেখান থেকে কোন কোন হরমোনগুলো ক্ষরিত হয়। আমাদের শরীরে যে সমস্ত অন্তঃক্ষরা প্রধান প্রধান গ্রন্থিগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে আমাদের বলতে হয় পিটুইটারির কথা। পিটুইটারি ছাড়া আর যে সমস্ত গ্রন্থিগুলো আছে সেগুলো যেমন হাইপোথ্যালামাস আছে, আমাদের অ্যাড্রিনাল আছে, আমাদের থাইরয়েড আছে, বিভিন্ন অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা কোষগুলো বিশেষ করে আলফা কোষ, বিটা কোষ সেগুলো আছে, এবং রয়েছে জনন কোষগুলো বিশেষ করে শুক্রাশয় এবং ডিম্বাশয়গুলো। তো এসো আমরা এবারে প্রথমেই জেনে নেব পিটুইটারি গ্রন্থি সম্পর্কে। পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি। দেখো আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাসের জন্য পরীক্ষার প্রশ্নের জন্য কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ড একটা গুরুত্বপূর্ণ অংশ। তো প্রথমে আমরা জেনে নেব যে পিটুইটারি গ্রন্থিটা আছে কোথায় না এর অবস্থানটা কোথায়। আমাদের মস্তিষ্কের যে মূল দেশে যেখানে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা নামক যে প্রকোষ্ঠ
তার ঠিক নিচে পিটুইটারি গ্রন্থি অবস্থিত। এই পিটুইটারি গ্রন্থির ওজন মাত্র 500 mg, 500 মিলিগ্রাম হচ্ছে এর ওজন। এত ক্ষুদ্র একটা গ্রন্থি হওয়া সত্ত্বেও এখান থেকে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয়, বিশেষ করে ACTH নিঃসৃত হয়, এখান থেকে গ্রোথ হরমোন GH নিঃসৃত হয়, এখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়, এখান থেকে বিভিন্ন GTH অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন নিঃসৃত হয়, যেগুলো আবার অন্যান্য গ্রন্থির অর্থাৎ অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণক্রিয়া নিয়ন্ত্রণ করে। সেই কারণেই পিটুইটারিকে আমরা বলবো মাস্টার গ্ল্যান্ড। কি বলবো? মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি আমরা পিটুইটারিকে বলবো। তাহলে আরও একবার বলে দিই, যদি প্রশ্ন আসে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কেন বলা হয়, তার উত্তর আমরা কি দেব না, আমাদের মস্তিষ্কের স্ফেনয়েডস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে ছোট্ট আকারে যে পিটুইটারি গ্রন্থিটি অবস্থিত, যার ওজন এখানে আমরা জানলাম মাত্র 500 মিলিগ্রাম, সেই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলো অন্যান্য গ্রন্থির ক্ষরণক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলবো। তো দেখো, এই পিটুইটারির আবার দুটো খণ্ডক আছে, একটা অগ্রপ্রকোষ্ঠ অর্থাৎ অগ্রভাগ আর একটা পশ্চাৎভাগ। এই অগ্রভাগ থেকে, পিটুইটারির অগ্রভাগ থেকে বেশ কিছু হরমোন ক্ষরিত হয়, পশ্চাৎভাগ থেকে কয়েকটি হরমোন ক্ষরিত হয়। দেখে নাও একবার আমাদের পিটুইটারির অগ্রভাগ থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়। না, পিটুইটারির যদি আমরা দুটো পার্ট করি, একটা সামনের দিকে অগ্রভাগ, অগ্রপিটুইটারি যাকে বলি, আর পেছনের দিকে পশ্চাৎ পিটুইটারি বা পেছনের অংশ। সেই অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত যে প্রধান প্রধান হরমোন, এখানে 4টে প্রধান হরমোন যেটা অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয়। সেই হরমোনগুলো কি কি? প্রথমেই রয়েছে আমাদের ACTH, তারপরে রয়েছে GH, TSH এবং অবশেষে রয়েছে GTH। কি কি হরমোনগুলো? 1 নম্বরে দেখো ACTH, যার পুরো নাম অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এই ACTH এর যদি অধিক ক্ষরণ হয় তাহলে একটা বিশেষ রোগ হয়, যার নাম হচ্ছে কুশিং বর্ণিত রোগ। কি বললাম? কুশিং বর্ণিত রোগ, কুশিং। ক্লিয়ার? ACTH এর অধিক ক্ষরণের ফলে। নেক্সট হরমোন কি ছিল? অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হরমোন GH, যার পুরো নাম গ্রোথ হরমোন। আর এই গ্রোথ হরমোন স্বাভাবিকভাবেই, এটা যেহেতু আমাদের গ্রোথ অর্থাৎ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাই এটার ক্ষরণ যদি বেড়ে যায় তাহলে হয় আমাদের অতিকায়ত্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাক্রোমেগালি। এবং যদি কম ক্ষরণ হয়, গ্রোথ হরমোন যদি কম ক্ষরিত হয়, তাহলে যে রোগটি আমাদের হয় সেটা হচ্ছে স্বাভাবিক উচ্চতার চেয়ে মানুষ কম উচ্চতা বিশিষ্ট হয়, যাকে আমরা বলি বামনত্ব, যাকে বলা হয় ডোয়ারফিজম বা বামনত্ব। তাহলে GH এর অধিক ক্ষরণে কি হয়? অতিকায়ত্ব। কম ক্ষরণে কি হয়? বামনত্ব। মনে রাখতে হবে আমাদের। নেক্সট, পরবর্তীতে চলে আসলাম 3 নম্বর হরমোন, যেটার নাম TSH। TSH এর পুরো নাম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর আগেও আমি ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে গিয়ে বলেছিলাম যে পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কি করে না, আমাদের থাইরয়েড, যেটা কিনা আমাদের গ্রীবাদেশের 2য় থেকে 4র্থ ট্র্যাকিয়াল রিংসের মাঝে অবস্থিত, সেই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, দিয়ে সেখান থেকে থাইরক্সিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। নাম্বার 4, GTH অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন। এই গোনাডোট্রফিক হরমোন আমাদের সিলেবাসে 4 রকমের গোনাডো হরমোনের কথা বলা হয়েছে। গোনাডো শব্দের অর্থ হচ্ছে জনন গ্রন্থি। তো সেই জনন গ্রন্থির থেকে নিঃসৃত যে 4 রকমের হরমোন, সেগুলো একবার দেখে নেব আমরা কি কি। 4 রকমের গোনাডোট্রফিক হরমোন হলো, প্রথমে আমাদের আছে যেটা, সেটা হলো FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। নাম্বার 2, LH, লিউটিনাইজিং হরমোন। নাম্বার 3, ICSH,
ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবং নাম্বার 4 হলো LTH অর্থাৎ লিউটোট্রফিক হরমোন, এটাকে অনেকে প্রোল্যাক্টিনও বলেন। তো তাহলে আমরা গোনাডো অর্থাৎ জনন হরমোন আমরা প্রাণীদের ক্ষেত্রে করকম পেলাম? 4 রকম। সেগুলো কি কি আরও একবার দেখে নাও। FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল শব্দের অর্থ কি বলেছিলাম? ডিম্বথলি। তাহলে ডিম্বথলিকে উদ্দীপিত করে FSH কি নিশ্চিত করে? ইস্ট্রোজেন নিশ্চিত করে। সেকেন্ড গোনাডো হরমোন ছিল LH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। এই লিউটিয়াম যেটা, সেটা হচ্ছে পিত্তগ্রন্থি এবং সেই পিত্তগ্রন্থিকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন নিশ্চিত হয়। নাম্বার 3 গোনাডো হরমোন কি ছিল? ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা পুরুষদের শুক্রাশয়কে উদ্দীপিত করে সেখান থেকে টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায়। এবং নাম্বার 4 ছিল LTH বা প্রোল্যাক্টিন, যাকে আমরা যাকে লিউটোট্রফিক হরমোন বলে থাকি, যেটা কিনা মায়েদের ক্ষেত্রে স্তন দুগ্ধক্ষরণে সাহায্য করে। এবারে আমরা দেখে নেব একবার পশ্চাৎ পিটুইটারিতে, পিটুইটারির যে পেছনের ভাগ অর্থাৎ পশ্চাৎ ভাগ, সেখান থেকে কোন কোন হরমোন খরিত হয়। নাম্বার 1 ADH, যাকে আমরা বলবো ভেসোপ্রেসিন। ADH অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এই ADH যদি কম খরিত হয় তাহলে একটা বিশেষ রোগ আমাদের হয়, যে রোগটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিটাস। এবং এই ADH হরমোন কিন্তু আমাদের ব্লাড প্রেশার, যেটা রক্তচাপ, সেটাকে নিয়ন্ত্রণ করে। আর নাম্বার 2 যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় সেটি হলো অক্সিটোসিন। এই অক্সিটোসিন হলো, এটা মূলত মায়েদের হরমোন। প্রসবকালে মায়েদের জরায়ুর যে সংকোচন প্রসারণ সেটা নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন। তাহলে আরও একবার খুব সংক্ষেপে আমরা পিটুইটারি গ্ল্যান্ডকে দুটি পার্টে বিভক্ত করেছি, একটা অগ্রপিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। অগ্রপিটুইটারি থেকে আমরা যে সমস্ত হরমোনগুলো পেয়েছিলাম একবার চোখ বুলিয়ে নাও। ACTH, GH, TSH এবং GTH অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, GH অর্থাৎ গ্রোথ হরমোন, TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং GTH অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন। চলে এসো এবার পশ্চাৎ ভাগে। আমরা পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে পেয়েছিলাম দুটি হরমোন, একটা ADH অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এবং সেকেন্ডটি হচ্ছে অক্সিটোসিন। ক্লিয়ার? এখন শেষের দিকে আমরা একবার জেনে নেব যে পিটুইটারির যদি ব্যবহারিক প্রয়োগ জানতে চাওয়া হয়, যে প্রশ্ন এলো পিটুইটারির ব্যবহারিক প্রয়োগ লেখো, তখন আমরা দুটো পয়েন্টকে বিশেষভাবে মনে রাখব। পিটুইটারির ব্যবহারিক প্রয়োগ দেখো, নাম্বার 1 পিটুইটারির ব্যবহারিক প্রয়োগ যদি বলি, একটা হচ্ছে মাছের যে কৃত্রিম প্রজনন, এটা পিটুইটারি থেকে যে নির্যাসটা তৈরি করা হয় সেটাকে মাছেদের মধ্যে ইনজেক্ট করে মাছের কৃত্রিম প্রজননকে ঘটানো হয়। তাহলে নাম্বার 1 আমরা মনে রাখবো কি? মাছের কৃত্রিম প্রজনন। আর নাম্বার 2 হলো এই পিটুইটারি ইনজেক্ট থেকে আমরা দুগ্ধবতী গাভীর দুগ্ধ উৎপাদনটাকে বৃদ্ধি করতে পারি। ক্লিয়ার? তাহলে আরেকবার পিটুইটারি হরমোনের যদি ব্যবহারিক প্রয়োগ জানতে চাওয়া হয় তাহলে নাম্বার 1 মাছের কৃত্রিম প্রজননে সাহায্য করে, নাম্বার 2 দুগ্ধবতী গাভীর দুগ্ধ উৎপাদনকে বৃদ্ধি করে। এবারে চলো আমরা দেখে নেব আমাদের পরবর্তী যে অন্তঃক্ষরা গ্রন্থি, সেটি হলো থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? না, থাইরয়েড গ্রন্থি আমাদের যে গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে, অর্থাৎ আমাদের দ্বিতীয় থেকে চতুর্থ যে ট্রাকিয়াল রিংস আছে তার মাঝে আমাদের থাইরয়েড গ্রন্থি অবস্থিত। তাহলে আমাদের পরবর্তী যে অন্তঃক্ষরা গ্রন্থি সেটি হলো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি। আর এই থাইরয়েড গ্রন্থি থেকে যে প্রাণী হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন, যেটাকে অনেকে T4 বলে ডাকে, অর্থাৎ T4 বা থাইরক্সিন। তো এসো এবারে দেখে নেওয়া যাক যে এই থাইরক্সিন হরমোন আমাদের কি কি কাজে লাগে।
প্রাণীদের ক্ষেত্রে সাধারণত থাইরক্সিন বিভিন্ন রকমের বিপাকীয় কার্যগুলো নিয়ন্ত্রণ করে। প্রাণীদের লোহিত কণিকার যে ক্রমপরিণতি, সেই ক্রমপরিণতিতে সাহায্য করে এবং আমাদের যে হৃদস্পন্দনের যে হার সেটাকে নিয়ন্ত্রণ করে। বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট, তার হারকে হ্রাস বা বৃদ্ধি করে অর্থাৎ কন্ট্রোল করে। এগুলো হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিনের গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ। তো এই থাইরক্সিন আমাদের যদি কম খরিত হয় তাহলে শিশুদের এবং বড়দের কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশিত হয়। যদি কম খরিত হয় থাইরক্সিন, অর্থাৎ থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের এবং বড়দের, শিশুদের ক্ষেত্রে দেখা যায় ক্রেটিনিজম, জড়বুদ্ধি সম্পন্ন শিশু, এবং বড়দের ক্ষেত্রে যেটা হয় মিক্সিডিমা। এই দুটো হলো থাইরক্সিন কম ক্ষরণের ফলে আমাদের রোগ লক্ষণ যেটা প্রকাশিত হয় তাদের নাম। এবারে থাইরক্সিন যদি অধিক খরিত হয় অর্থাৎ বেশি খরিত হয় তাহলে যে রোগটি হয় তার নাম গ্রেভস বর্ণিত রোগ, বা যাকে আমরা বলি গয়টার। কি বলি? গয়টার। আবার এটাকে আমরা বলি গলগণ্ড বৃদ্ধি। তাহলে যদি প্রশ্ন আসে থাইরক্সিন কম ক্ষরণে কি হয়, না থাইরক্সিন কম ক্ষরণে শিশুদের হয় ক্রেটিনিজম, বড়দের হয় মিক্সিডিমা। থাইরক্সিন অধিক ক্ষরণে কি হয়, না থাইরক্সিন যদি বেশি খরিত হয় তাহলে যেটা হয় সেটা হলো আমাদের গলগণ্ড বৃদ্ধি, যেটাকে আমরা বলি গয়টার, বা অনেকে বলে থাকেন গ্রেভস বর্ণিত রোগ। বোঝা গেল? এবারে দেখো, এই থাইরক্সিনের একটি মূল উপাদান হলো আয়োডিন। তোমরা জানো থাইরক্সিনের মুখ্য যে উপাদান আয়োডিন, সেটি কিন্তু পাহাড়ি যে এলাকাগুলো আমাদের, সেখানকার মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকে। ফলে স্বাভাবিকভাবে সেখানে যে ফসলগুলো উৎপন্ন হয় সেখানে আয়োডিনের পরিমাণ কম হয়। তো সেখানকার যে মানুষেরা, তাদের কিন্তু প্রায়শই গলগণ্ড রোগটা দেখা যায়। এ কারণেই তাদেরকে সাজেস্ট করা হয় তারা যেন বিভিন্ন আয়োডাইজড সল্টগুলো খায়। বিশেষ করে তোমরা জানো আমাদের স্কুলগুলোতে যে মিড ডে মিল চলে, সেখানে যে লবণটা ব্যবহার করা হয় রান্নার কাজে, সেটাকে অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের আয়োডাইজড লবণ কিন্তু সেখানে সাজেস্ট করা হয়। তার মূল কারণ এটাই, গলগণ্ড রোগকে প্রতিরোধ করা। বোঝা গেল? এবারে আমরা থাইরয়েডের পর সোজা চলে যাব আমাদের অপর একটি খুব গুরুত্বপূর্ণ, এবং জীবনবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রেও এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং সেই বিশেষ গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে আমরা বলবো অগ্নাশয়। তাহলে এসো, থাইরয়েডের পরে আমরা জেনে নেব এবার অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলো সম্পর্কে। তাহলে আমাদের পরবর্তী আলোচনা অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয়। এই অগ্নাশয় গ্রন্থিতে আবার 3 রকমের কোষ দেখা যায়, একটি আলফা, একটি বিটা, একটি ডেল্টা। তাহলে এই যে অগ্নাশয় আমরা একটি গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি বললাম, সেখানে 3 রকমের কোষ দেখা যায়, একটি আলফা, একটি বিটা এবং একটি ডেল্টা। তা আলফা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম গ্লুকাগন। অগ্নাশয়ের বিটা থেকে খরিত হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন, যার নাম ইনসুলিন। এবং ডেল্টা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম সোমাটোস্টেটিন। বিশেষভাবে মনে রেখো, এই গ্লুকাগন, ইনসুলিন এবং সোমাটোস্টেটিন 3টের মধ্যে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমরা একে একে জেনে নেব ইনসুলিন, গ্লুকাগন এবং সোমাটোস্টেটিনের কাজ। তো বিশেষ করে আমরা প্রথমেই শুরু করব ইনসুলিন সম্পর্কে। ইনসুলিন আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা তার বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। এখন ইনসুলিনকে আমরা একটি বিশেষ নাম দিয়েছি, যে ইনসুলিন হলো
অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কেন এমন নাম দেওয়া? ইনসুলিনকে কেন অ্যান্টি ডায়াবেটিক হরমোন আমরা বলবো? না, ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে কমিয়ে, অর্থাৎ শর্করার পরিমাণকে কন্ট্রোল করে, কমিয়ে দেয়। এই জন্যই কিন্তু আমাদের যে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার ফলে, মানে বেড়ে যাওয়ার ফলে যে রোগ হয়, বিশেষ করে ডায়াবেটিস মেলিটাস, যেটা সুগার রোগ, সেই রোগের হাত থেকে আমরা রক্ষা পাই। তাই ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলার কারণ কি, অথবা ইনসুলিন কিভাবে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, চলো একবার দেখে নেওয়া যাক। সেই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব, কি পড়ব আমরা? না, ইনসুলিন আমাদের দুটো প্রক্রিয়া, যার মধ্যে একটি হলো গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লাইকোজেনেসিস যে প্রক্রিয়ায় রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। আরেকবার বলছি, যে প্রক্রিয়ায় আমাদের রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ সেগুলো গ্লাইকোজেনে রূপান্তরিত হয় তাকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস। অর্থাৎ এক্ষেত্রে গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লাইকোজেন। আর এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ইনসুলিন কি করে? সাহায্য করে। তাহলে রক্তে যে অতিরিক্ত গ্লুকোজগুলো তৈরি হচ্ছে সেগুলো ইনসুলিনের দ্বারা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, যার ফলস্বরূপ রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণ কমে যায়। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম গ্লাইকোজেনেসিসে ইনসুলিন সাহায্য করে রক্তে শর্করার পরিমাণকে কমিয়ে দেয়। নাম্বার 2 হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস এটা কি? না, আমাদের যকৃতে প্রোটিন ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরি হয়। আর এই প্রোটিন ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরি হওয়াতে ইনসুলিন কি করে? প্রতিবন্ধকতার কাজ করে, অর্থাৎ বাধা দেয়। এর আগেরটাই গ্লাইকোজেনেসিসে ইনসুলিন সাহায্য করছিল, এখন নিওগ্লুকোজেনেসিসে কিন্তু বাধা দেয়। ভালো করে দেখো না, প্রোটিন অথবা ফ্যাট এগুলো ভেঙে যকৃতে কি হয়? না, গ্লুকোজ তৈরি হয়। তাহলে এই যে প্রোটিন ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরির পদ্ধতি তাকে বলে নিওগ্লুকোজেনেসিস। আর ইনসুলিন কি করে? নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। তাহলে এক্ষেত্রেও গ্লুকোজ তৈরি না হওয়ার জন্য রক্তে শর্করার পরিমাণ কম থাকে। তাহলে এই গ্লাইকোজেনেসিসে সাহায্য করে এবং নিওগ্লুকোজেনেসিসে বাধা দিয়ে ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে কমায়। তাহলে কি দাঁড়ালো? না, ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে, যার জন্য আমরা ইনসুলিনকে কি বলেছিলাম? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ক্লিয়ার? নেক্সট, এখন এই ইনসুলিন আরও একটি বিশেষ কাজ করে, সেটা হচ্ছে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। কিটোন বডি উৎপাদনে বাধা দেয় বলে ইনসুলিনের আরও একটি ডাকনাম আছে, যেটাকে আমরা বলি অ্যান্টি কিটোজেনিক হরমোন। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? না, ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে বাধা সৃষ্টি করে বলে ইনসুলিনকে আমরা অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে ডাকতে পারি। বোঝা গেল? এবারে দেখে নাও, ইনসুলিন যদি কম ক্ষরিত হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? না, ইনসুলিন কম ক্ষরণের ফলে আমাদের মধুমেহ বলে একটা রোগ হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলিটাস। মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। ক্লিয়ার? এখন কারো যদি মধুমেহ হয়, কারো যদি ডায়াবেটিস মেলিটাস হয়, তাহলে কি হবে? না, তাহলে যেগুলো রোগ লক্ষণ প্রকাশিত হবে সেগুলো হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, যাদের ডায়াবেটিস আছে তাদের কি কি লক্ষণ দেখা যায়? ঘন ঘন পিপাসা পাবে, তাদের কোনো জায়গা কেটে গেলে সেগুলো শুকোবে না তাড়াতাড়ি,
তাদের ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছে প্রকাশ করবে তারা, সর্বোপরি তাদের খিদে, বারবার কিন্তু খিদে পাবে। এই হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলিটাসের রোগ লক্ষণ। ক্লিয়ার? এবারে দেখো, আমরা অগ্নাশয়ের 3টে কোষের কথা বলেছিলাম, যার মধ্যে প্রথমে আমরা আলোচনা করে নিলাম বিটা কোষ, এবং সেখান থেকে খরিত হরমোন ইনসুলিন। অপর একটি কোষ ছিল যেটা প্রথমেই বলেছিলাম আলফা কোষ, এবং সেই আলফা কোষ থেকে যেটা খরিত হয় সেই হরমোনটি ছিল গ্লুকাগন। গ্লুকাগন, এই গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের বিপরীত হরমোন। গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের অপোজিট। ইনসুলিন যা যা কাজ করে, গ্লুকাগন তার উল্টো কাজ করে। তাহলে ইনসুলিন কি কাজ করে একবার খেয়াল করে দেখো। কি কাজ করে? গ্লাইকোজেনেসিসে সাহায্য করে। তাহলে গ্লুকাগন কি করবে? গ্লাইকোজেনেসিসে বাধা দেবে। সেকেন্ড কাজ ইনসুলিনের কি বলেছিলাম? নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। তাহলে গ্লুকাগন কি করবে? নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করবে। এবং গ্লুকাগন, যেটা কিনা অগ্নাশয়ের আলফা কোষ থেকে খরিত হয়েছে, সেই গ্লুকাগন এই নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে এবং গ্লাইকোজেনেসিসে বাধা দিয়ে ও আবার রক্তে শর্করার পরিমাণকে বাড়িয়ে দেবে। তাহলে একদিক থেকে ইনসুলিন শর্করার পরিমাণকে কমাচ্ছে, গ্লুকাগন শর্করার পরিমাণকে বাড়াচ্ছে। এইভাবেই ইনসুলিন এবং গ্লুকাগন দুজনে মিলে আমাদের রক্তে যে শর্করার পরিমাণ সেটাকে কিন্তু একটা স্টেবল অবস্থায় রাখে, অর্থাৎ রক্তে শর্করার ভারসাম্যটা বজায় রাখে। ক্লিয়ার? এবারে চলো আমাদের পরবর্তী যে আরও একটি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সেটি হলো অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল। এই অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত? না, অ্যাড্রেনালগুলো আমাদের প্রতিটি বৃক্কের যে নেফ্রন, ঠিক তার উপরে অবস্থিত। নেফ্রনের উপরে অবস্থিত। নেফ্রনের উপরে অবস্থিত হওয়ার জন্য এই অ্যাড্রেনাল গ্রন্থিগুলোর একটি বিশেষ নাম আছে, যেটাকে আমরা বলি সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রারেনাল গ্রন্থি, অথবা অনেকে বলে থাকেন এপিনেফ্রন। এপিনেফ্রন, এপি শব্দের অর্থ আমরা জানি উপরে, অন, অর্থাৎ অন দ্য নেফ্রন। তো যাই হোক, এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে সাধারণত দুটি হরমোন খরিত হয়, একটি অ্যাড্রেনালিন আর একটি হচ্ছে নর অ্যাড্রেনালিন। তো নর অ্যাড্রেনালিনের সেভাবে বিশেষ কোনো কাজ আমাদের অন্তত পরীক্ষার জন্য পড়তে হবে না, আমরা মূলত দেখব অ্যাড্রেনালিনের কাজ। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় সেই প্রাণী হরমোনটির নাম হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিনের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলোই আমাদের সংবহনতন্ত্রের উপর ক্রিয়া, চক্ষুর উপর ক্রিয়া, পেশির উপরে ক্রিয়া। এছাড়াও বিশেষ করে কয়েকটি প্রাণী রয়েছে, আমাদের কুকুর এবং বিড়াল, তারা যখন ভয় পায় না, দেখবে তাদের রোমগুলো খাড়া হয়ে যায়। তো তাদের ওই ত্বকের ঠিক নিচে অ্যারেক্টোরাস পিলাই বলে একটা পেশি আছে, সেই পেশির সংকোচন ঘটিয়ে অ্যাড্রেনালিন হরমোন কি করে না ওই কুকুর বিড়ালের রোমগুলোকে খাড়া করে দেয়। এটা একটা বিশেষ কিন্তু অ্যাড্রেনালিন হরমোনের কাজ। তো আমরা বিশেষ করে প্রাণীরা যখন বিপদে পড়ি, তখন সেই বিপদের সময় অ্যাড্রেনালিন খরিত হয়ে ওই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য, বিপদমুক্ত হওয়ার জন্য দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে অ্যাড্রেনালিন। আর এই কারণেই আমাদের অ্যাড্রেনালিন হরমোনকে একটি বিশেষ নাম দেওয়া হয়েছে, যেটি হলো জরুরিকালীন হরমোন। অ্যাড্রেনালিনের একটি বিশেষ নাম হচ্ছে জরুরিকালীন হরমোন, বা এটাকে এমার্জেন্সি হরমোন বলা হয়। এমার্জেন্সি হরমোন। মনে থাকবে যে অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা আপদকালীন বা বিপদকালীন বা এমার্জেন্সি হরমোন কেন বলা হয় না, প্রাণীরা সাধারণত বিপদকালে তাদের দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই অ্যাড্রেনালিন কি করে, সাহায্য করে। আর সেই কারণে আমরা অ্যাড্রেনালিনকে
জরুরিকালীন বা আপদকালীন বা বিপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলে থাকি। এবারে আমাদের প্রাণীদের একদম শেষের দিকে যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমরা আলোচনা করছি তার একদম শেষের দিকে রয়েছে জনন গ্রন্থি, অর্থাৎ বিশেষ করে আমাদের পুরুষদের রয়েছে শুক্রাশয় এবং স্ত্রী দেহের জন্য রয়েছে ডিম্বাশয়। চলো একবার দেখে নেওয়া যাক আমাদের জনন গ্রন্থি থেকে কোন কোন হরমোন খরিত হয় এবং তাদের কাজগুলোই বা কী কী। এখানে আমাদের দুই ধরনের জনন গ্রন্থি রয়েছে। জনন গ্রন্থি, এই জনন গ্রন্থিগুলোর মধ্যে পুরুষদের ক্ষেত্রে যেটাকে আমরা বলি শুক্রাশয় এবং স্ত্রী দেহের ক্ষেত্রে যেটিকে আমরা বলি ডিম্বাশয়। এই শুক্রাশয়ের এখান থেকে খরিত হরমোনটি হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে খরিত দুই রকমের হরমোন ইতিমধ্যে তোমরা জেনেছ। সেই দু ধরনের হরমোন কি কি না, একটি ইস্ট্রোজেন এবং একটি প্রোজেস্টেরন। তো এদের যদি আমরা অন্ততপক্ষে দুটো করে কাজ দেখি তাহলে টেস্টোস্টেরনের ক্ষেত্রে কি হয়, এটা একটি পুরুষ হরমোন, সুতরাং পুরুষদের বিশেষ করে গৌণ যৌন লক্ষণ টেস্টোস্টেরনের দ্বারা প্রকাশিত হয়। পুরুষদের যে কণ্ঠস্বর একটু গাম্ভীর্য আমাদের পুরুষদের কণ্ঠে রয়েছে, সেই পুরুষদের কণ্ঠস্বর, তাদের পেশিবহুল যে দেহ, এই সমস্ত বিকাশগুলো কিন্তু করে টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে যে দুটো হরমোন নিঃসৃত হয়, বিশেষ করে ইস্ট্রোজেন, এটা স্ত্রীদের বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশিত করে। এরা স্ত্রীদের কোমল ত্বক, স্তন গ্রন্থির বৃদ্ধি, এরা স্ত্রীদের বিভিন্ন ঋতুচক্র যেগুলো পিরিয়ডস সেগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের কাজ। প্রোজেস্টেরনের যদি কাজ আমরা দেখি তাহলে দেখব প্রোজেস্টেরন বিশেষ করে মায়েদের হরমোন, এগুলো প্রসবকালে মায়েদের জরায়ুর সংকোচন প্রসারণ কন্ট্রোল করে। আজকে আমরা জীবন বিজ্ঞানের সেকেন্ড ক্লাসে কি কি পেলাম না, আমরা দ্বিতীয় ক্লাস থেকে জানলাম যে প্রাণী হরমোন সম্পর্কে, অর্থাৎ প্রাণীদেহের বিশেষ করে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যেগুলো পিটুইটারি ছিল, আমাদের থাইরয়েড ছিল, অগ্নাশয় ছিল, আমাদের বিভিন্ন জনন গ্রন্থিগুলো ছিল, সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খরিত হরমোনগুলির নাম এবং তাদের বিভিন্ন কাজগুলো সম্পর্কে জানলাম। তো এই ছিল আজকের আলোচনা। আমরা আগামীতে জীবনবিজ্ঞানের অর্থাৎ দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের ক্লাস 3 যখন নিয়ে আসব, ক্লাস 3তে আমাদের পরবর্তী যে আলোচনা সেটি হবে আমাদের প্রাণীদের ভৌত সমন্বয়ক, যাকে আমরা বলি স্নায়ুতন্ত্র। প্রাণীদের স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম যেটা, সেই স্নায়ুতন্ত্র নিয়ে আমরা আসবো আবারও তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তোমরা সঙ্গে থাকবে। জীবনবিজ্ঞানের ক্লাসগুলো তোমরা জানো সিরিজ আকারে আমরা পরপর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে সিরিজ আকারে ভিডিওগুলো দেয়া হবে। তোমরা সেগুলো খুঁটিয়ে দেখবে, বাড়িতে টেক্সট বুক থেকে সেগুলো তৈরি করবে এবং পড়া তৈরি করার সময় যদি কোনো সমস্যা হয় সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এভাবেই আমার পাশে থাকবে, তোমরা আমাকে মোটিভেট করে যাবে এবং অবশ্যই বেশি বেশি করে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সর্বদা আমার পাশে থাকবে। ওকে, টাটা।